ব্র্যান্ড মিল্ক ক্যান্ডি কুইজ শো জানার আছে বলার আছে। ইভান সাইড তোমাদের সাথে আছে এবং আমাদের সাথে আজকে নিশ্চয়ই একজন অতিথি আছেন, তার কথা বলছি। তার আগে একটি উৎসবের খবর তোমাদেরকে জানাতে চাই, ফানুস উৎসব সম্পর্কে কিছু তথ্য জানাতে চাই। চীনা সংস্কৃতির একটি ঐতিহ্যবাহী অনুষ্ঠান হলো ফানুস উৎসব। এটি চীনা চান্দ্র বছরের প্রথম মাসের 15তম রাতে পালিত হয়। এই উৎসবের মধ্য দিয়ে চীনা নববর্ষ উদযাপন পূর্ণতা লাভ করে। খ্রিস্টীয় ক্যালেন্ডারে সাধারণত ফেব্রুয়ারি বা মার্চ মাসে এই উৎসবটি হয়। এই উৎসবের রাতে শিশুরা কাগজের তৈরি ফানুস নিয়ে উপাসনালয়ে যায় এবং খ্রিস্টপূর্ব 206 অব্দের হান সাম্রাজ্যের সময় থেকে এই উৎসবটি আড়ম্বরের সাথে পালিত হয়ে আসছে। আর জানা হলো উৎসব সম্পর্কে, আমাদের শীতের সময় নানান ধরনের উৎসব, নানান কিছু আমাদের সামনে কিন্তু থাকে। কাজেই সেই উৎসবগুলোতে তোমরাও অংশগ্রহণ করবে সেটাও চাইছি এবং আমাদের অনুষ্ঠানেও ফোন করে অংশগ্রহণ করবে সেই অপেক্ষায়ও আছে। আর বলছিলাম একজন অতিথি আছেন, তিনি একাধারে মডেল, অভিনেত্রী এবং উপস্থাপিকা শ্রাবণ্য তৌহিদা। তার সাথে কথা বলবো, তোমাদের ফোনের অপেক্ষায় রইলাম। শ্রাবণ, কেমন আছো? হ্যাঁ, ভালো আছি। তুমি কেমন আছো? অনেক ভালো আছি। আমি জানি যে তুমি উপস্থাপনায় নিয়ে অনেক বেশি ব্যস্ত সময়ও পার করছো। ইদানিংকালে উপস্থাপনার পাশাপাশি একটু ভিন্ন অভিজ্ঞতা তোমার হচ্ছে, বিভিন্ন জায়গায় তোমাকে অতিথি হয়ে যেতেও দেখা যাচ্ছে। এই এক্সপেরিয়েন্সটা একটু বলো। সত্যি কথা যে কোন একটা অনুষ্ঠানে আমি যখন ওই চেয়ারটায় বসি, সেটা একটা এতদিন ধরে এই ফিলিংসটা ছিল এরকমই, বাট নাও এ ডেজ আমি যখন অপোজিট সাইডের চেয়ারটাও বসছি, অবভিয়াসলি অনেক ভালো লাগে। বাট এই অনুষ্ঠানটাতে আসার পরে আমার অনেকগুলো ব্যাপার কাজ করছে। একটা হচ্ছে নস্টালজিয়া। আমি এনটিভিতে অনেক শুরুর দিকে অনেকগুলো প্রোগ্রাম করেছিলাম অনেক দিন ধরে, এবং লাস্ট আমি করলাম হচ্ছে মমতাজ মেহেদি উৎসব এনটিভিতেই। সো এনটিভিটাকে আমার মনে হয় যে একদম আমার নিজের একটা পরিবারের মতো। সো এখানে আসতে পেরে আমার অনেক ভালো লাগছে। এবং আরেকটাও কথা, এই অনুষ্ঠানে এসে তুমি যেমন বললা একদম ফার্স্টে যে ফানুস উৎসবের কথা, তো ফানুস উড়াতে কিন্তু আমার খুব ভালো লাগে। সো ওটা শুনেও আমার খুব ভালো লাগছে। আর এখানে যেহেতু স্পেশালি কুইজ শো হয়, বাচ্চারা এখানে পার্টিসিপেট করে, আই থিঙ্ক অনেক ভালো লাগবে আমার আজকের এই অনুষ্ঠানে। সামনের সময়টা আমাদেরও ভালো লাগবে, কারণ হচ্ছে যে একেবারে এই ঘরের মধ্যে এসে কথা বলার মজাও একটা আলাদা থাকে। শ্রাবণ, অনেকগুলো কাজ নিয়ে তুমি ব্যস্ত, উপস্থাপনা নিয়ে কথা বলবো, তো ভালো লাগার কথা বলছিলে। তোমার কি ভালো লাগা থেকে উপস্থাপনায় জড়ানো বা মিডিয়ার কাজগুলোতে জড়ানো, নাকি জড়িয়ে যাওয়াটা কিভাবে, সেই গল্পটা শুনতে চাই। না, অবশ্যই আমি অ্যাকচুয়ালি ছোটবেলা থেকেই হচ্ছে আমাদের বাসায়, আমি এটা সব জায়গায় বলি যে আমার আব্বু আম্মুর কাছে হচ্ছে পড়াশোনার কোনো বিকল্প নেই। আমরা ক্লাসে ফার্স্ট হতাম, আমাদের সব ভাই বোনই। আমিও হতাম, বাট ক্লাসে ফার্স্ট হওয়ার সাথে সাথে আমি সব কাজ করতাম। আই মিন কালচারাল যা যা আছে, আমাদের বান্ধবীদের একটা গ্রুপ ছিল, আমরা 7 স্টার্স নামে পরিচিত ছিলাম স্কুল লাইফে। তো এই 7 জন আমরা দেখা যাচ্ছে সব কিছুতে পার্টিসিপেট করতাম এবং ফার্স্ট হতাম। দেখা যাচ্ছে উপস্থিত বক্তৃতা, সেখানেও আমরা ফার্স্ট, নাচের প্রতিযোগিতা, সেখানেও আমরা ফার্স্ট, মানে সব কিছুই চলছিল সেই ছোটবেলা থেকে। বাট আফটার দ্যাট আমি যখন মেডিকেলের চান্স পেলাম, তো তখন মেডিকেলের পড়াশোনা অনেক টাফ, এবং তখন আসলে ইচ্ছে থাকলেও অনেক কিছু করতে পারতাম না। আর আমি যে কাজটা শুরু করি সেটা খুব মনোযোগ দিয়ে করি, এবং মেডিকেলের পড়াশোনাও তাই। অনেক স্টুডেন্টের মাঝে আমি সেখানেও কিন্তু ফার্স্ট হতাম। বাট ক্লাসে বা তখন যে অনুষ্ঠানগুলো করতাম সেটা শুধুমাত্র মেডিকেল লাইফে। বাট আমার ফ্রেন্ডরা সবাই বলতো যে আমি খুব ফটোজেনিক, আমার ছবি অনেক ভালো আসে। তো এরকম করতে করতেই আমি যখন মেডিকেলের 4th ইয়ারে উঠলাম, তখন হচ্ছে একজন ফ্যাশন ফটোগ্রাফারের সাথে আমার পরিচয়। তো তার কাছে আমি ফার্স্ট আমার অনেকগুলো ছবি তুলি। সেই ছবিগুলা আমাকে আজ আমি বলবো যে এখানে নিয়ে আসতে অনেক হেল্প করেছে, কারণ সেই ছবিগুলো যখন ফেসবুকে আপলোড হয়, তো ওখান থেকে আমি ফার্স্ট ডাক পাই। রাইট, শুরু হয়েছিল কি বিজ্ঞাপন উপস্থাপনা? না, আমি ফার্স্ট ডাক পাই হচ্ছে চারবেলা চারিদিক ম্যাগাজিনের কভার করার। সো ওই কভারটা আমাকে একদম টার্নিং পয়েন্টে নিয়ে এসেছিল ফ্যাশন ইন্ডাস্ট্রিতে। ওই কভারটা করার পরে আমার সঙ্গে ছিল হচ্ছে মডেল রিপন ভাই। তো ওই কভারটা করার পর আমি একের পর এক বিভিন্ন ফ্যাশন ম্যাগাজিন, পেপারের ফটোশুট দিয়ে তোমার শুরু হয়েছে। রাইট, এক্স্যাক্টলি। টেলিভিশন উপস্থিতি কি উপস্থাপনা দিয়ে শুরু হয়েছে? ওই যে বললাম, আমার ফ্যামিলি আমার কাছে অনেক বড় ইম্পর্টেন্ট একটা বিষয়, এবং আমাদের ফ্যামিলি সত্যি কথা খুব কনজারভেটিভ। সো আমার বাবা অ্যাকচুয়ালি এটা মানতে পারছিল না যে আমি বিং এ ডক্টর, আমি মডেল হচ্ছি বা অ্যাক্ট্রেস হচ্ছি, এটা আসলে আমার বাবার একটু কম পছন্দ। সো সেখান থেকে তখন মনে হলো যে ওয়েল, আমি তো উপস্থাপনা করতেই পারি, আমার পার্সোনালিটির সাথে যায়, আমি অ্যাজ এ ডক্টর সেটাও করতে পারি। তো তখন হচ্ছে 2013 এর দিকে হচ্ছে চ্যানেল 24 এ হচ্ছে অডিশনের মাধ্যমে। সেই গল্প শুনবো। তুমি যেহেতু উপস্থাপনা এখনো করছো, তুমি জানো যে আমাদের কিছু নিয়মের মাঝখান দিয়ে যেতে হয়। সেই নিয়মের মাঝখান দিয়ে এখন আমরা একটা ফোন কল রিসিভ করব, ফোন থেকে আবার এসে তোমার কথা শুনবো। কে আছো ফোনে? ভাইয়া মাহিন। আমার নাম মাহিন। মাহিন কোন স্কুলে পড়ো এবং কোন ক্লাসে? ভাইয়া এবার নিউটন শফিউদ্দিন সরকার একাডেমি। আচ্ছা, এবার বলো যে কোন বিভাগটা তোমার পছন্দ? মাহিন, দ্রুত। খেলার মাঠ। খেলার মাঠ, আচ্ছা। হ্যাঁ, খেলার মাঠ
অবশ্য আমারও পছন্দ, আমি ওপাশ থেকে ফোন করলে খেলার মাঠে নিতাম। দেখা যাক মাহিন কেমন করে। মাহিন, তোমার জন্য প্রথম প্রশ্ন হচ্ছে, আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে কম বয়সে 50টি গোলের মাইলফলক ছোঁয়ার রেকর্ড করেন পেলে। বলতে হবে দ্বিতীয় সর্বকনিষ্ঠ কে। অপশনগুলো হচ্ছে ক নেইমার, খ ওয়েইন রুনি, গ ক্রিস্টিয়ানো রোনালদো। বলো। নেইমার। নেইমার। তুমি কি একেবারে জেনে বলেছো? হ্যাঁ। আচ্ছা, তোমার জানাটা ওকে তো কনফিডেন্ট মনে হচ্ছে, রাইট? ওয়াও, কংগ্রেস। থ্যাংক ইউ ভেরি মাচ। 500 টাকার বই পৌঁছে যাবে। নেইমার 24 বছর 253 দিনে 50 গোল করার মাইলফলক অর্জন করেছেন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, সচিন টেন্ডুলকার আন্তর্জাতিক টেস্ট ও ওয়ানডে মিলিয়ে 100তম সেঞ্চুরি করেছিলেন 2012 সালে। তিনি কোন দলের বিপক্ষে এই রেকর্ডটি করেছিলেন? দলগুলোর নাম হচ্ছে ক পাকিস্তান, খ শ্রীলঙ্কা, গ বাংলাদেশ। শ্রীলঙ্কা। এটা একটু টাইম নিয়েছে, বাট সো স্যাড। আসলে আমি এক্সপেক্ট করেছিলাম তুমি পারবে। সঠিক নয় উত্তরটি। সঠিক উত্তরটা বাংলাদেশ। আমাদের মিরপুরের মাঠেই সেই ঘটনাটি ঘটেছিল। আরেকটা ফোন নেই। কে বলছো? হ্যালো ভাইয়া, আমি আচ্ছা ভাইয়া, তুমি কোন স্কুলে পড়ো এবং কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 10 এ পড়ি, পাহাড়তলি আছে স্কুল। আচ্ছা, 10 এ শুনলে আমার মাঝে মাঝে এটা মনে হয় যে কোন বিভাগটি টেনে নিয়ে আসবো তোমার জন্য, সেটা একটু বলো। বলো বলো কোন বিভাগটা পছন্দ? ইতিহাসের পাতা। ইতিহাস কঠিন ব্যাপার। দেখা যাক ইতিহাসের পাতায় সে কেমন পারফরম্যান্স করে। প্রথম প্রশ্ন তোমার জন্য, সেন্ট পিটার্সবার্গ শহর প্রতিষ্ঠা করেন কে? অপশনগুলো হচ্ছে ক পিটার দ্য সেন্ট, খ পিটার দ্য গ্রেট, গ সেন্ট দ্য পিটার। ভাইয়া ক পিটার দ্য সেন্ট। উত্তর নিলাম ভাইয়া, কিন্তু দুঃখ পেও না, দুঃখ পেও না, উত্তরটি সঠিক নয়। চলো আমরা সঠিক উত্তর জেনে রাখি। সঠিক উত্তর ছিল খ পিটার দ্য গ্রেট। শ্রাবণ, উপস্থাপনা নিয়ে কথা বলছিলাম, একটু উপস্থাপনায় জড়িয়ে যাওয়ার গল্পটা শুনতে চাচ্ছিলাম। কিভাবে উপস্থাপনা শুরু করা, প্রথম অনুষ্ঠান কোনটা ছিল? এটা আমি যখনই কাউকে বলি যে আমি যখন উপস্থাপনা শুরু করি, আমাকে অডিশন দিয়ে চান্স পেয়ে তারপর হচ্ছে করতে হয়েছিল। এটা কেউ বিশ্বাসই করতে চায় না, বাট না করলেও এটাই হচ্ছে সত্য। এবং সেটা হচ্ছে 2013-এর দিকে আমি বলেছি যে চ্যানেল 24 স্টার্ট করে, তো তাদের একটা প্রোগ্রামের জন্য আমাকে অডিশনে ডেকেছিল। আমার এখনও স্পষ্ট সেই দিনটার কথা মনে আছে যে অডিশনে আমরা যখন অডিশন দিচ্ছিলাম, ভিতর থেকে একটা কণ্ঠ বলছিল যে তুমি তো এটার জন্য পারফেক্ট না, তোমাকে স্ক্রিনে আরেকটা জিনিস দিচ্ছি, তুমি এটা বলো তুমি কীরকম বলতে পারো। তো আমি সেটাও দিলাম। আমি বুঝলাম না সে ইমপ্রেস হলো কি হলো না। পরে যখন আমাকে ডাকা হলো, তখন সে বললো যে ইউ আর টু গুড, সো তুমি দুটা প্রোগ্রামই করতে পারো, আমাদের কোনটা চুজ করবা। তো সেখান থেকে আমি একটা চুজ করলাম। শুরু হয়, তারপর এনটিভি, এবং এখন তুমি স্পোর্টসের উপস্থাপনা বেশি তোমাকে করতে দেখা যায়। উপস্থাপনার পাশাপাশি একটু বিজ্ঞাপনের কথা শুনতে চাই। বেশ কিছু বিজ্ঞাপনের মডেল তুমি হয়েছো এবং তোমাকে বেশ কিছু বিজ্ঞাপনে সাবলীল উপস্থিতির পাশাপাশি বিলবোর্ড বিভিন্ন জায়গায় দেখা যায়। সেক্ষেত্রে এই বিজ্ঞাপনে জড়িয়ে যাওয়া প্রথম বিজ্ঞাপনের গল্পটা একটু শুনি। প্রথম বিজ্ঞাপনটাও আমার জন্য অনেক বলবো যে টার্নিং পয়েন্ট ইন ফ্যাশন ইন্ডাস্ট্রি অ্যান্ড মডেলিং অলসো। সেটা কিন্তু আমার টিভি অ্যাঙ্কারিং শুরু করার আগে। আচ্ছা, যখন আমি বলছিলাম যে আমি ফটোশ্যুট থেকে বিভিন্ন পেপার পত্রিকায় কাজ করছিলাম, সো সেখান থেকে কাভার প্লাস হচ্ছে সব কিছুই কাভারই করছিলাম, বিলবোর্ড করছিলাম। তো সেখান থেকে আমাকে ডাক আসে হচ্ছে মোস্তফা সরোয়ার ফারুকীর ভাইয়ার ওখান থেকে, এবং সেটা ছিল গ্রিন ইউনিভার্সিটি টিভিসি, ফার্স্ট টিভিসি আমার ওইটা। রিসেন্টলি আমি দুটো বিজ্ঞাপনে কাজ করলাম। প্রাণের শো করছি আজকে গেস্ট হিসেবে। সো প্রাণেরই দুটো প্রোডাক্ট, একটা হচ্ছে RFL ড্রিঙ্ক ইট ওয়াটার পিউরিফায়ার যেটা, এটা, আর একটা হচ্ছে প্রাণের হচ্ছে ভিশন ওয়াশিং মেশিন। সো আই হোপ যে স্পেশালি বলবো যে ভিশন ওয়াশিং মেশিন টিভিসিটা আমার অনেক পছন্দ হয়েছে, এবং এটারও সিকুয়েল তৈরি হবে অলরেডি, আমাকে তা জানিয়েছে। আর টিভিসি নিয়ে কথা হচ্ছে যেহেতু তোমার সাথে, সো আমার খুব একটা আমার ড্রিম ছিল যে আমি বিউটি প্রোডাক্টে টিভিসি করবো, অ্যান্ড অ্যাট লাস্ট আমার সেই স্বপ্নটা পূরণ হতে যাচ্ছে। অলরেডি আমার সাথে কথা হয়েছে এবং হোপফুলি সামনে সেটা শুট করতে ইন্ডিয়া যাবো আর কি। আচ্ছা, মানে প্রোডাক্টের নামটা আমরা চমক হিসেবে থাকুক। আরেকটা বিষয় একটু জানতে চাই টিভিসি সম্পর্কে, আলাদা করে একটু বলতে চাই যে তুমি একটি কাজ করেছো মাশরাফি বিন মুর্তজার সাথে, একটি বিজ্ঞাপনের কথা, সেই বিজ্ঞাপনের গল্পটা একটু শুনতে চাই, তার সাথে কাজ করার অভিজ্ঞতা সেটা একটু শুনতে চাই। খুব ভালো একটা প্রশ্ন করেছো তুমি, কারণ এই জিনিসটা না আমার বলতে খুব ভালো লাগে। আমি ক্রিকেটের শো যেহেতু করি লাস্ট 3 ইয়ার্স ধরে, তো ক্রিকেটের সাথে সম্পর্কটা না অন্যরকম হয়ে গিয়েছে বলা যায়। যে এখন আমি শো করি আর না করি, ক্রিকেট খেলা হলেই আমি দেখি এবং আমি অ্যানালাইসিস পয়েন্টে চলে যাই অলওয়েজ, এবং সেখান থেকে আমার মাশরাফি বিন মুর্তজাকে অনেক ভালো লাগে।
যে আমাদের ক্যাপ্টেন বলে শুধু সেজন্য না, আমার তার পার্সোনালিটি অনেক পছন্দ, মানুষ হিসেবেও তিনি ফ্যান্টাস্টিক। তো তার সাথে যখন টিভিসিতে কাজ করার সুযোগ হয়েছে, এবং সেটা আমি বলবো যে আমি অনেক লাকি যে তার সাথে কাজ করেছি। অবশ্যই এটা অনেক ভালো একটা টিভিসি ছিল এবং তার সাথে ইন্টারেকশনটাও অনেক ভালো ছিল, এবং যতটুকু তার প্রতি আমার রেসপেক্ট ছিল মনে, সেটা আরও বেড়ে গিয়েছে টিভিসিটা করার পর, এবং টিভিসিটা অনেক ভালো সাড়াও আমি পেয়েছি। নিশ্চয়ই। আর টিভিসির গল্প থেকে আবার একটু নাটকের গল্পে আসি, অভিনয়ের গল্পে আসি। সেখানেও শুরু করছো বা করেছো, বেশ কিছু করছো এখনো, অভিনয় শুরুটা। তুমি যখন বারবারই আমাকে অভিনেত্রী বলছিলা, অ্যাকচুয়ালি আমার মনের মধ্যে একটা কিন্তু চলে আসছিল, আসলেই কিন্তু আমি অভিনেত্রী না। আচ্ছা। কারণ আমার কাছে মনে হয় অভিনয়টা অনেক টাফ, এবং এটার জন্য অনেক বেশি ডেডিকেশন, অনেক সময় দেওয়া প্রয়োজন। বাট আনফরচুনেটলি আমার কাছে অত সময় নেই। আই এম এ ডক্টর, সো আমাকে ওই টাইমটা দিয়ে তার পাশাপাশি এই কাজগুলো করতে হয়। বাট তারপরেও আমি আমার ফ্যানদেরকে হতাশ করি না, কারণ তারা আমার কাছে অনেক 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 রিকোয়েস্ট করে যেন আমি অবশ্যই তাদের জন্য স্পেশাল অকেশনগুলোতে একটা দুটো হলেও যেন নাটক করি। তো তাদের জন্য, তাদের ভালোবাসায় আমি অ্যাকচুয়ালি স্পেশাল অকেশনগুলোতে নাটক করছি। আমাকে সিরিয়ালের জন্য অনেকে বলে, বাট আমি করি না। তো সেই নাটকের শুরুর গল্পটা একটু শুনতে চাচ্ছি, এবং কি কি কাজ করলে বা সামনে এখন কোনো কাজ করছো কিনা। যেমন গত বছর ঈদে আমি করেছিলাম 4টা নাটক, এবার ঈদেও করেছি, এবং সামনে ভ্যালেন্টাইন্স ডেতে একটা নাটক করব ইনশাআল্লাহ। আচ্ছা। সো নাটক করতে কিন্তু আমার ভালো লাগে, এমন না যে আমার ভালো লাগে না, আমার অভিনয় করতে ভালোই লাগে। কিন্তু ওই যে বললাম যে কোনো কাজের প্রতি না ডেডিকেশন থাকতে হয়, এবং রেসপেক্টটা ওই সময় আমার নিজেরই। আমার কাছে মনে হয় যে আমার যদি প্রপার টাইম থাকতো আমি আরো ভালো করতে পারতাম এই নাটকের ক্ষেত্রে। যেহেতু টাইম নাই, সো আমি ওটাকে অনেক বেশি সময় দিব। অনেস্ট হয় এরকম ভালো আসলে। তো এই যে বিভিন্ন মাধ্যমের কথা বলছি, কোন মাধ্যমে, এই প্রশ্নটা খুবই গতানুগতিক, খুবই কম। তারপর আমি সবার জন্য শুনতে চাই যে কোথায় আসলে খুব বেশি স্বচ্ছন্দ বোধ করো। তুমি যে জায়গাটায় বসে আছো, আচ্ছা এই জায়গাটায়। আচ্ছা সেটা আসলে কেন, মানে কি একটা যৌক্তিক কারণ বা একটু শুনতে চাই। আমার কাছে মনে হয় যে অনেক মানুষ মনে করে যে চেহারা সুন্দর হলেই উপস্থাপকের এই জায়গাটায় বসা যায়। আমি তাদেরকে বলছি কখনোই না। কারণ হচ্ছে শুধু চেহারা সুন্দর হলেই কিন্তু হয় না, আমার কাছে মনে হয় ব্রেনে অনেক কিছু থাকতে হয়। সো আর স্পেশালি আমি যেহেতু লাইভ শো করি, বেশি অভ্যস্ত, এবং লাইভ করতে তো অবশ্যই অনেক 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 ডেডিকেশন বলো, উপস্থিত বুদ্ধিমত্তা বলো, সবকিছু প্রয়োজন। সো এটা করতে আমার খুব ভালো লাগে, এবং ক্রিকেটের শো করি যেহেতু তুমি জানো। সেই কথাগুলো শুনবো। লাইভ শুনতে শুনতে মনে হলো আমার সাথে তো ফোন আছে, চলে এসেছে। একটা ফোন একটু নেই। হ্যালো, নাম বলো। আমার নাম চাইমা। আচ্ছা, কোন স্কুলে পড়ো এবং কোন ক্লাসে পড়ো সেটাও বলো। আমি বিয়া মডেল স্কুলে পড়ি। বাহ, কোন ক্লাস? 8 এ। বাহ, ঠিক আছে। এবার বলো যে কোন বিভাগটা তোমার পছন্দ? খেলার মাঠ। খেলার মাঠ, বাহ। খেলার মাঠ বিভাগটি তোমাকে প্রশ্ন করার পর শেষ হয়ে যাবে। তবে তোমার জন্য প্রথম প্রশ্ন হচ্ছে, ফিফা নারী বিশ্বকাপ ফুটবল কত সাল থেকে অনুষ্ঠিত হয়? সালগুলো হচ্ছে ক 1991, খ 1993, গ 1995। বলো। কেউ বলে দিচ্ছে? 1995। তোমার পাশ থেকে যদি কেউ বলেও দিয়ে থাকে সেও ভুল বলেছে, কারণ উত্তরটি সঠিক হয়নি। সঠিক উত্তর হচ্ছে 1991, যেটা চায়নাতে প্রথম শুরু হয়েছিল। আরেকটা ফোন নেই। শিওর। হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, তোমার নামটা বলো এবং কোন স্কুল, কোন ক্লাস, ঝটপট বলো। আমি নাবিলা বলছি, জমিলা খাতুন বালিকা বিদ্যালয়, ক্লাস 7। বাহ, এবার ক্লাস 7 বলেন কোন বিভাগ থেকে উত্তর দেবেন? খেলার মাঠ শেষ। জানা অজানা থেকে তোমার জন্য প্রথম প্রশ্ন হচ্ছে, প্রথম বাংলাদেশী হিসেবে কে শূন্য অভিকর্ষে ভাসেন? নামগুলো হচ্ছে ক ইসমাইল হোসেন, খ এফ রহমান, গ এফ আর রহমান। বলো। অপশন ক ইসমাইল হোসেন। উত্তরটি আমি নিলাম, কিন্তু নামটি ঠিক বলা হয়নি, সঠিক নয় উত্তর। বাট ডোন্ট ওয়ারি, চলো আমরা সঠিক উত্তর জেনে রাখি, গ এফ আর রহমান। শ্রাবণ, এই যে লাইভ উপস্থাপনার কথা বলছিলে, ক্রিকেট উপস্থাপনা নিয়ে আমরা ডিটেইলসে একটু কথা বলবো। তার আগে বলি যে লাইভ উপস্থাপনা তোমার কাছে কতটা চ্যালেঞ্জিং মনে হয়? কোন বিষয়টা এনজয় করার, কোন বিষয়গুলো খুব বেশি খেয়াল আসলে রাখতে হয়? চ্যালেঞ্জিং তো ডেফিনেটলি, আমি বলছি যে প্রথম থেকেই বলছিলাম যে লাইভ করাটা অনেক টাফ, এবং অনেকে কিন্তু দেখবা করতেও চায় না। বাট আমি উল্টোটা, আমি হচ্ছে রেকর্ডের প্রোগ্রাম করতে চাই না, কারণ একটা টেক দেখা যায় বারবার নিচ্ছে, বারবার দেওয়ার প্রয়োজন নেই। তো আমি লাইভ করতে অনেক পছন্দ করি, আর লাইভের সময় ডেফিনেটলি অনেক বেশি কনসিয়াস থাকতে হয়।
পুরোটুকু কনসেন্ট্রেশন তখন লাইভেই থাকতে হয় এবং আমি সেটা করি। আচ্ছা, আরেকটা বিষয় একটু জানতে চাই, লাইভের সময় যখন দেখা যায় কোনো অতিথি থাকে অনুষ্ঠানে এবং তুমি সেই একটা নির্দিষ্ট সময় পার হয়ে যাচ্ছে, অতিথি আসছে না অনুষ্ঠানে, তখন এক ধরনের টেনশন বা এক ধরনের এই প্রেশারটা ফিল করে কিনা, সেক্ষেত্রে এই বিষয়গুলো কিভাবে ট্যাকেল দাও, এরকম কোনো এক্সপেরিয়েন্স তোমার হয়েছে কিনা, বা এই বিষয়টা কতখানি মনে রাখতে হয়? যে আমি হচ্ছে স্বপ্ন সদাই লাইভ করছিলাম, আমার গেস্ট আসতে পারেনি এবং আমার গেস্ট নিজের গাড়ি ড্রাইভ করার কারণে সে গাড়ি ফেলেও আসতে পারছিল না এবং আনফরচুনেটলি আমাকে একাই করতে হয়েছে সেটা। সো আমার কাছে, এবং আমি যখন পরে আমার যারা ক্লোজ, যারা সবসময় আমার শো দেখে তাদেরকে জিজ্ঞেস করেছিলাম, তারা বলেছিল যে একদমই মনে হয়নি যে গেস্ট নাই, এবং গেস্ট যখন সেকেন্ড পার্টে এসে ঢুকে তো সেটা মনে হয়েছিল যে ন্যাচারাল। হ্যালো, হ্যাঁ, নাম বলো। আমার নাম ফারদিন। কোন স্কুলে পড়ো তুমি? আমি পড়ি মিরপুর ইংলিশ ভার্সন স্কুল এন্ড কলেজ। বাহ, কোন ক্লাস? আমি পড়ি ক্লাস 6 এ। আচ্ছা ফারদিন, আমরা এখন ছবির গ্যালারি তোমাকে দেখাবো, মানে ছবি দেখাবো, সেখান থেকে ছবি দেখে তোমাকে উত্তর দিতে হবে, রাইট? ওকে। আচ্ছা ঠিক আছে, চলো ছবি দেখো। যার ছবি দেখছো ইনি জাতিসংঘের বর্তমান মহাসচিব, তার নাম বলো। নামগুলো হচ্ছে ক আন্তোনিও গুতেরেস, খ আন্তোনিও কস্তা, গ মার্সেলিও রোবেলো। বলো। দ্রুত বলার কথা, একটু সময় দিই, তবে খুব বেশি সময় পাবে না। বলো বলো বলো। আন্তোনিও গুতেরেস। গুতেরেস উত্তর আমি নিলাম। ফারদিন, উত্তর কি তুমি নিজে নিজে দিয়েছো? ইয়েস। আচ্ছা, তুমি কি জানো যে তিনি কোন দেশের নাগরিক? না। ঠিক আছে, ওটা না জানলে আমি টাকা কমিয়ে দেব না। উত্তর সঠিক, 500 টাকার বই তুমি পাবে। তবে সেটাও জানিয়ে রাখি, তিনি নবম মহাসচিব এবং তিনি পর্তুগালের সাবেক প্রধানমন্ত্রী। দ্বিতীয় ছবি তাহলে তোমাকে দেখানো যায়, ছবিটি দেখো। ছবির এই গ্রহের নাম তোমাকে বলতে হবে। অপশনগুলো হচ্ছে ক ইউরেনাস, খ নেপচুন, গ বুধ। বলো। নেপচুন। খ নেপচুন। নেপচুন। একটু কনফিউজ। ছবি দেখেছো? না, আমি দেখি নাই। আমার জন্য গিফট থাকলে আমিও দিতে পারি। উত্তর সঠিক। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ফারদিন। এবার কি পরের ছবি দেখবে? ফারদিন আছো তুমি? না। হ্যাঁ আছি। না, পরের ছবি দেখবে না, ঠিক আছে? 1000 টাকার বই তো তোমার হলোই, আর একটা ফোন নেই। হ্যাঁ অবশ্যই। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। তোমার নামটা বলেই ফেলো। নাফিসা সাদাফ। কোন স্কুল, কোন ক্লাস? ক্লাস 8 আব্দুল রাজ্জাক স্কুল এন্ড কলেজ। বাহ, চমৎকার। এবার বলো যে কোন বিভাগ পছন্দ? খেলার মাঠ নেই, বলো। গুণীজনের বাণী। গুণীজনের বাণী। তুমি এটা বলোই নাই। আচ্ছা, না, গুণীজনের বাণী ওরা স্ক্রলে দেখতে পায়। ওকে, ঠিক আছে। খুবই সুন্দর একটা কথা। হ্যাঁ, গুণীজনের বাণীর কথা বলছিলে তো, সেটা হচ্ছে সত্য বলার স্বাধীনতা পৃথিবীতে সবচেয়ে সুন্দর ও মূল্যবান জিনিস। এটা কার উক্তি? অপশনগুলো হচ্ছে ক অ্যারিস্টটল, খ ফ্রান্সিস বেকন, গ পিবি শেলি। বলো, কোন গুণীজন বলেছে? ফ্রান্সিস বেকন। উত্তর তো সঠিক হয়ে গেছে। কনফিডেন্স ছিল অনেক। হ্যাঁ, একদম। থ্যাংক ইউ। 500 টাকার বই তুমি পাবে। আরো একটি ভীষণ সুন্দর কথা তোমাকে বলতে চাই, সেটা হচ্ছে মতবাদীকে হত্যা করা যায়, মতবাদকে নয়। কে বলেছেন? অপশনগুলো হচ্ছে ক ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, খ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, গ ডক্টর আহমদ শরীফ। বলো। ক ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। উত্তর আমি নিলাম। গুণীজনের নামটি আসলে ঠিক হয়নি, বাট একেবারেই ওরিড হয় না। সঠিক উত্তর ছিল গ ডক্টর আহমদ শরীফ। শ্রাবণ্য, এবার আমরা অনেকগুলো বিষয় নিয়ে কথা বলছিলাম, সেই বিষয়ের মাঝখান থেকে এই একেবারে সমসাময়িক ব্যস্ততার কথা একটু শুনতে চাই। কি কি করছো এখন? এই মুহূর্তে তো তোমার সাথে শো করছি। মুহূর্তে শো করছো, বাট মুহূর্ত ছাড়া অন্যান্য মুহূর্তগুলোতে কি? অন্যান্য মুহূর্তগুলোতে আমি ডক্টর, আবারও বলছি, বারবার বলছি, এটা বলতে আমার ভালোই লাগে। অ্যান্ড সেটা নিয়ে অনেক ব্যস্ত আমি। এফসিপিএস পার্ট 2 দিব, সেটা কমপ্লিট করা হচ্ছে আমার বাবার স্বপ্ন, সেই স্বপ্ন হচ্ছে আমারও এখন স্বপ্ন। তো পড়াশোনা নিয়েই বেশি ব্যস্ত, আর ফাঁকে ফাঁকে যেগুলো করছি, যে রেগুলার যে শোগুলো করি আমি, সেগুলো করছি, সেগুলো চলছে। আর আমাদের হচ্ছে এই সময়টা আমি খুব পছন্দ করি। আমাদের উইন্টারের সাথে সাথে একটা ফেস্টিভ্যাল পিরিয়ড আমাদের চলে, আমাদের ইয়েস, এবং অনেক অনেক শো থাকে, অনেক অনেক ইভেন্ট থাকে, সেগুলো করছি। এবং 14, 15, 16 হচ্ছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের আমি একটা না 3টা কনসার্ট হচ্ছে কুয়াকাটাতে, সেটা করতে যাচ্ছি। আচ্ছা,
সো আমি খুব ভালো আছি। উপস্থাপনা নিয়ে একেবারেই ব্যস্ত আছো, তো এর মাঝখানে বিজ্ঞাপন বা নাটক সেগুলোর দিকে একটু এই কারণে একটু কম বললাম তো সময় একটুকেই দুটো করে আসছি এবং সামনে আরো টিভিসি কাজ আছে। প্রসঙ্গক্রমে একটা বিষয় কিন্তু চলে আসে, নাটক করেছো, বিজ্ঞাপন করেছো, উপস্থাপনা করেছো, চলচ্চিত্রের কখনো কোনো ভাবনা শখের বশত অনেকে করে বা সেরকম কোনো ধরনের ভাবনা বা কিছু আছে কিনা বা এরকম কোনো কথাও চলছে কিনা? এটাও হচ্ছে আমি আমার যারা ভিউয়ার্স, আমার যারা ফ্যান, তারা খুব ভালো করে জানে যে আমি নাটকের চেয়ে প্রোগ্রামের চেয়েও সবচেয়ে বেশি অফার পাই হচ্ছে মুভি করার জন্য। আমাকে সবাই বলে যে বাংলাদেশের মুভিতে যে মেয়েদেরকে দরকার বা যেরকম স্ট্রাকচার দরকার একটা নায়িকা হিসেবে, সেটা আমার মধ্যে আছে। আর আমি ছোটবেলায় নাচও শিখেছিলাম, তো সবকিছুই আমার সাথে পারফেক্ট, এবং বাট আমি চাই না মুভি করতে। কেন চাই না? ওই যে তোমাকে বললাম, সময় দেওয়াটা আসলে অনেক টাফ, এবং সময় আমার কাছে নেই। কখনো করবা বা এরকম কোনো? আর ঢালিউড টাইপের মুভি আমি করব না, এটা সত্যি কথা। এবং সেখান থেকে আমাকে সবচেয়ে বেশি অফার করা হয়। এবং খুব রিসেন্টলি, আমি আজকে কোনো টিভি চ্যানেলে বলিনি, এখানে বলছি যে শাকিব খানের 3টা মুভি করার জন্য আমাকে অফার করা হয়েছিল, বাট আমার ফ্যামিলি কখনোই সেটাতে হ্যাঁ হবে এটা, এবং আমি করিও নি সেটা। এবং সো আমার যদি কখনো আয়নাবাজি টাইপের মুভি আমাকে কেউ করতে বলে, সেখানে আমি হয়তো আমার প্রফেশন থেকে ছুটি নিয়ে হলেও আমি করব। মানে সেক্ষেত্রে ইচ্ছেটা আছে, আমি এটাই আসলে জানতে চাচ্ছিলাম। ভালো ডিরেক্টর, ভালো স্ক্রিপ্ট, ভালো পরিবেশ। আচ্ছা, আরেকটা বিষয় জানতে চাই, তুমি তোমার প্রফেশনের কথা বলছো, এটা মহান পেশায় তুমি আছো, তুমি একজন ডক্টর, পাশাপাশি এই কাজগুলো করছো, কিছুটা সাংঘর্ষিক হয় কিনা কিছুটা, বা সেই পেশায় সময় দেওয়াটা কতখানি, সেটা কিভাবে সমন্বয়টা করো, কতখানি সময় আসলে দাও? সাংঘর্ষিক তো ডেফিনেটলি, বিকজ ডাক্তারি করতে গেলে আসলে অনেক কনসেন্ট্রেশন দিতে হয়, অনেক সময় দিতে হয়, পড়াশোনা করতে হয় অল টাইম, এবং আমি সেটা করিও। আমাকে যখন কেউ কোথাও খুঁজে পায় না, সবাই ধরে নেয় আমি ডিএমসি লাইব্রেরিতে আছি। সো ব্যাপারটা এরকম। আর সাংঘর্ষিক হলেও আমাকে ছোটবেলা থেকে আমার বাবা বলে যে আমি সুপারম্যান, মানে আমি ইচ্ছে করলে আমি সব কাজ করতে পারি, এবং আমিও সেটা বিশ্বাস করি। আমি যদি টার্গেট ফিক্স করি, আমি যদি ইচ্ছে করি, আমি সেটা অবশ্যই করতে পারি। সবাই আমাকে জিজ্ঞেস করে যে আমি সকালে ঘুম থেকে ওঠার থেকে শুরু করে রাতে ঘুমানোর আগ পর্যন্ত আমি কন্টিনিউয়াসলি কাজ করি, কিভাবে করি? আমি সবাইকে বলি যে আমি হচ্ছে এর ফাঁকে 1 ঘন্টা হলেও জিম করি, আমি সেখান থেকে এনার্জি গেইন করি। সো 24 আওয়ার্সের জায়গায় যদি দিনটা আর একটু বেশি হতো, আমার জন্য অনেক ভালো হতো। আচ্ছা, আর একটা ভালো কাজ করি, সেটা হচ্ছে ফোন নেই। হ্যাঁ, অবশ্যই। আর বন্ধুরা, আমি মনে করি যারা ফোন করে তারা আমাদের বন্ধু। অবশ্যই। বলো বন্ধু, কি নাম তোমার? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, নামটা বলো। আমার নাম আনিকা। আনিকা, কোন স্কুলে পড়ো এবং কোন ক্লাসে পড়ো? আমি বিএমএসসিতে পড়ি, ক্লাস 10-এ। ক্লাস 10-এ কোন বিভাগ টেনে নিয়ে আসবো? জানা অজানা। জানা অজানা। জানা অজানা বিভাগটিও শেষ হয়ে যাবে তোমাকে প্রশ্নের পর। প্রথম প্রশ্ন হচ্ছে, আমরা একটু আগে সুপার ওম্যানের কথা শুনছিলাম, এবার আমরা সুপার মুন নিয়ে প্রশ্ন করব। আকাশে সুপার মুন এবার দেখা যায় 14 নভেম্বর 2016, মানে লাস্ট ইয়ারে। এর আগে সর্বশেষ দেখা যায় মানে কবে দেখা গিয়েছিল? ডেটগুলো হচ্ছে ক 26 জানুয়ারি 1948, খ 25 নভেম্বর 1954, গ 24 সেপ্টেম্বর 1944। অনেক টাফ, অনেক টাফ। অনুমান করে বলতে হবে। হ্যাঁ, গ। পুরো অ্যানসারটা বলো। টাইম নাই ভাইয়া, কারেন্ট চলে গেল। আচ্ছা, তুমি গ বলেছো, 24 সেপ্টেম্বর 1944 উত্তরটি আমি নিলাম, কিন্তু হয়নি। দুঃখ পেও না, আমরা সঠিক উত্তর সবাই মিলেই জানি, আমরাও জানছি। সেটা হচ্ছে ক 26 জানুয়ারি 1948। আবার দেখা যাবে 18 বছর পর 25 নভেম্বর 2034 সালে, যদি আমরা বেঁচে থাকি তখন আবার দেখতে পারবো। আচ্ছা শ্রাবণ, একেবারে এখনকার একদম শেষ দিকে আমরা আছি, শেষ দিকের প্রশ্নটা কি হতে পারে তুমিও জানো? বলো, তারপরও বলো। ভবিষ্যৎ পরিকল্পনা। আমি তো কথা শুরু করলে থামতে পারি না। ভবিষ্যৎ পরিকল্পনা কি? খুব সংক্ষেপে শুনবো, আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। ভবিষ্যৎ পরিকল্পনা, আমি আসলে পরিকল্পনা করে কাজ করতে একদমই পছন্দ করি না, এবং আমি মনে করি যারা প্ল্যান করে কাজ করে তাদের কাজ কখনোই হয় না। তারপরও একটা থাকতে হয়, আমি তো বলছি টার্গেট থাকে। আমার টার্গেট হচ্ছে এফসিপিএস পার্ট 2 পাস করে কনসালটেন্ট হওয়া বাংলাদেশে, এটা আমার বাবার স্বপ্ন। আর সেই সাথে আমি মিডিয়াতে অবশ্যই ভালো এবং কোয়ালিটিপূর্ণ কাজগুলো করতে চাই, যাতে মানুষের মনে অনেকদিন থাকতে পারি। বাহ, চমৎকার। কখনো বাচ্চাদের নিয়ে কোনো ধরনের অনুষ্ঠান করা বা এরকম কোনো কিছু ইচ্ছে আছে কিনা? একেবারে সংক্ষেপে সত্যি কথা বলি, আজকের এই শোতে এসে আমার খুব ভালো লাগছে, কারণ আমি বাচ্চাদেরকে ভীষণ পছন্দ করি, এবং বাচ্চারা সামহাও আমাকে অনেক পছন্দ করে। সো আমার খুব ভালো লাগছে। ইনশাআল্লাহ যদি ভবিষ্যতে এরকম সুযোগ সুবিধা হয়, আমি ইনশাআল্লাহ সেটা হবে। অনেক ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ যে তুমি সময় দিয়েছো, কথা বলেছো, এবং তোমাকে পেয়ে আমাদেরও ভালো লেগেছে। শুভকামনা তোমার জন্য। তোমাকেও ধন্যবাদ, এনটিভি কে ধন্যবাদ, প্রাণকে ধন্যবাদ। আর যারা অডিয়েন্স, জানি আমি বাচ্চারাই হচ্ছে অডিয়েন্স, তোমাদেরকে বলি, অডিয়েন্স সবাই দেখে, বাচ্চাদের জন্য কুইজ। তারপর তাদেরকে স্পেশালি বলবো, তোমাদেরকে যারা তোমরা স্কুলে কলেজে পড়ো, তোমরা হচ্ছে পড়াশোনা ঠিক রাখবা সব সময়, এবং আব্বু আম্মুর কথা শুনবা। সো
তুমি নিজে ভালো থাকবা, তখন তোমার আব্বু আম্মুও ভালো থাকবে, চারপাশের মানুষগুলো ভালো থাকবে। অনেক ধন্যবাদ। আমার সবগুলো কথাই শ্রাবণ্য বলে দিয়েছে, আমি শুধু বিদায় নিতে চাই এখন। তবে যাবার আগে একটা ঘোষণা সবার জন্য দিতে চাই। প্রিয় দর্শক শ্রোতা, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত সংবাদ এবং অন্যান্য সকল অনুষ্ঠান উপভোগ করতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।